হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশী প্রিয়াঙ্কা। আপনারা যদি আমার আগের ভিডিও দেখেন, নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের ওপরে যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম, তো সেখানে দেখিয়েছিলাম যে বাবাকে নিয়ে আমরা আসি নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স বোমা সান্দ্রা, যেটা নারায়ণা হেলথের মেন ব্রাঞ্চ, মেন হেডকোয়ার্টার। তো সেখানে বাবার ট্রিটমেন্ট করানো হয়। ডক্টরের সাজেশন দেন যে বাবাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, এভিআর করতে হবে। তো সেই মতো আমরা সেদিনই অপারেশনের ডেট আর এস্টিমেশন কীরকম খরচ হবে সেটা টোটাল আমরা বুঝে নিই। অপারেশন ডেট আমরা এক সপ্তাহের মধ্যেই পেয়ে গেছিলাম। আর সেদিনের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, ওখানে পরিষেবা কীরকম, কী কী ফেসিলিটি পাবেন, এই সমস্তর ওপর, নারায়ণাতে কোথায় থাকবেন, কোথায় কিভাবে আসবেন, সেইগুলোর ওপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এবার চলে আসি আমার বাবার অপারেশনের কথাতে। তো যেদিন আমাদের ডেট দেওয়া হয়েছিল ওখান থেকে, তো তার আগের দিন আমরা হসপিটালে এসে সমস্ত ফাইন্যান্স ক্লিয়ার করি। ফাইন্যান্স ক্লিয়ার না করা অবধি কিন্তু কোনো রকম অ্যাডমিশন হয় না। তো ফাইন্যান্স ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা পরের দিন বাবাকে নিয়ে আসি অ্যাডমিশন করাতে। ভোর সকাল 7টা নাগাদ আমার বাবার অ্যাডমিশনের টাইম দেওয়া হয়েছিল। তো সেই মতো বাবাকে নিয়ে এসে অ্যাডমিশন করে দেওয়া হয়। আর প্রথম স্টেপই হলো এনজিওগ্রাম করা। ওখানকার নিয়ম হচ্ছে এনজিওগ্রাম ফার্স্টে করা হবে। আর যেহেতু পুরোটা একসাথে আমরা করতে চেয়েছিলাম, তো এনজিওগ্রাম আর অপারেশন সার্জারি একসাথে পুরো প্যাকেজ সিস্টেমে 10-11 দিনের প্যাকেজ। তো সেই মতো বাবার এনজিওগ্রামের টাইম দেওয়া হয় সকাল 10টা নাগাদ। তো আমরা হসপিটালেই ওয়েট করি, বাবাকে অ্যাডমিশন করে বাবা বেডে চলে যান। তো ওখানে যা যা হসপিটালের প্রসেসিং আছে বাবার সাথে, তো সেগুলো ওনারা ওখানে কমপ্লিট করিয়ে বাবাকে এনজিওগ্রামের রুমে নিয়ে আসা হয়। সেটা হয়ে যায় বেলা 12টা। দিয়ে এনজিওগ্রাম করে বাবা আবার রিটার্ন করে যান বাবার বেডে। অ্যানজিওগ্রামের রিপোর্ট আসতে একটু সময় নেয়। তো রিপোর্ট আসলে ডক্টর আমাদের সেই রিপোর্ট ভালো করে বুঝিয়ে বলে দেন। আর তার পরের দিন বাবার অপারেশন ছিল না। অ্যানজিওগ্রাম যেদিন হলো তার পরের দিন বাবার অপারেশনের ডেট ছিল। আর অপারেশনের টাইম দেওয়া হয়েছিল বেলা 2টো। তো বাবার অ্যানজিওগ্রামের রিপোর্ট দেখে আমরা চলে এলাম বাড়িতে। আর যেদিন অপারেশনের ডেট ছিল সেদিন আমরা আবার সকালবেলা উপস্থিত হয়েছিলাম, কিন্তু কারণ ওখানে অনেক রকম সই সাইন এইসবের ব্যাপার ছিল। যতটা পেরেছি শেয়ার করেছি। ওখানে ভেতরটা ভীষণই পরিষ্কার। আর আমার বাবা 4 শেয়ারে ছিল, মানে একটা রুমে 4জন করে পেশেন্ট ছিল, আর তার সাথে একটা করে অ্যাটাচ বাথরুম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন যে ইউনিটে বাবা আছে সেই ইউনিটটা হলো বিফোর অপারেশন, মানে এই ইউনিটে যারাই আছেন তারা এনজিওগ্রাম করছেন বা এনজিওগ্রাম করে ওয়েট করছেন অপারেশনের। কারণ অপারেশন তো প্রথমেই করা যায় না, অনেক সময় কারোর সুগার থাকে, প্রেশারের প্রবলেম থাকে। তো যতক্ষণ না শরীর স্টেবল হবে ততক্ষণ ডক্টররা অপারেশনের ডেট দিতে পারেন না। তো এখন সকাল 10টা বাজে, বাবাকে 2টো নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হবে। আর আমরা বাইরেটাই ওয়েট করছিলাম। নারায়ণার প্রত্যেকটা ডক্টর অনেক বেশি হেল্পফুল। এখানে বাংলা বোঝার মতো সিস্টার আছেন, ডক্টররা আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন, কথা বুঝিয়ে দেন, সব কিছু এখানে সেভাবে করে দেন। আমাদেরকে বুঝিয়ে বলছিলেন যে বাবার প্রসেসটা কি হবে, কি প্রসেসে এভিআর করা হবে, এভিআরের জন্য বাবার কি কি রেস্ট্রিকশান হতে পারে। অপারেশনটা যত যাই অপারেশন হোক তার মধ্যে 20% এরার থাকতেই পারে, কারণ এটা একটা লাইফ রিস্কের অপারেশন। শরীর যদি ঠিকভাবে না কোঅপারেট করে তাহলে ডাক্তারদের হাতেও অনেক কিছু থাকে না। তো এইসব আমাদের বুঝিয়ে বলছিলেন। একটু মনে মনে ভয়ও লাগছিল, বাট ঠিক আছে, ঠাকুর আছেন, যেটা হবে ভালোই হবে। তো আমরা এখন বাইরেই ওয়েট করছি। আর বাবার এখানে অনেক রকম কনস্ট্যান্ট, আমি একটা জিনিসই শুধু লক্ষ্য করলাম যে কনস্ট্যান্ট সুগার, বিপি, আরও যা যা টেস্ট থাকে কনস্ট্যান্ট ওনারা চেক করছেন, ডক্টরের সাথে কথা বলছেন, কারণ আজকেই ওটি। তো খুব সিরিয়াস ওনারা ওনাদের কাজ নিয়ে। বাবার ওটিতে যাওয়া এখনও বেশ দেরি আছে। তো সেই মধ্যে আমার একটা ফোন আসে যে এখানে নিয়ম হচ্ছে যে যে পেশেন্ট সার্জারি হবে, তো সেই পেশেন্ট পার্টির থেকে 3 থেকে 5 বটল ওনারা ব্লাড কালেক্ট করেন। তো অত বেশি চাপাচাপি নেই, তবুও ওনারা ফোন করে বলেছিলেন। আর আমি সেখানেই যাচ্ছি ব্লাড ডোনেটের জন্য। তো একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ব্লাড ডোনেশন করে আমি আবার ব্যাক করে যাব।
তো আমি যখন ফিরে আসলাম তখন দেখি অনেকটাই কাজ এগিয়ে গেছে। বাবার যে যা লাস্ট ট্রিটমেন্ট ছিল সেগুলো সব ওনারা করে দিয়েছেন। দিয়ে এখন সার্জারি থেকে যে টেবিলটা আসার কথা সেটাও এসে গেছে। এখন এটাতে উঠিয়ে বাবাকে নিয়ে যাওয়া হবে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম হসপিটালে। তারপর বাইরে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আশেপাশে অনেক ফুড জোন আছে যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো এখন রাত্রি 7:30 বাজে। হসপিটাল থেকে আমাদের কল করা হলো, তাই জলদি আমরা যাচ্ছি। যে অপারেশন কমপ্লিট হয়ে গেছে, আপনারা পেশেন্টকে দেখতে পারেন। পেশেন্ট এখন আইসিইউতে ভর্তি আছে। তো সবই ভালোভাবেই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর তারপরে আমরা বাড়ি চলে আসি। আর আজকে হলো সেকেন্ড দিন আমি আবার হসপিটালে যাচ্ছি বাবাকে দেখতে। এখন বাবা আইসিইউতে থাকবে। আইসিইউতে কোনো রকম ফোন বা কিচ্ছু নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। তো আমি এখন এমনি খালি হাতেই যাব, তো রেকর্ডিং করা পসিবল না। শুধু বলি যে এখানে প্রসেসটা কীরকম। যখন আইসিইউতে থাকবে তখন ভিজিটিং কার্ড পাওয়া যায়, যেটা আমাদের বাংলা যে ঘরটা আমি আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে। তো ওই বাংলা ঘরের থেকে রিসেপশানে যে বসে থাকেন, তো ওনার থেকে একটা কার্ড নিয়ে 10:30 নাগাদ ওখানে যে আওয়ার আছে, ভিজিটিং আওয়ার, আইসিইউর জন্য আলাদা, নর্মাল বেডের জন্য আলাদা। তো সেই সময় গিয়ে আমাদের দেখতে হবে, বেশিক্ষণ নয়। পেশেন্ট যখন আইসিইউ থাকবে তখন 5 মিনিটের জন্য দেখা করেই আমাদের ফিরে আসতে হবে। বাবাকে আইসিইউতে 2 দিন রাখা হয়েছিল, আর আমাকে প্রত্যেক দিনই যেতে হতো দেখা করতে। 2 দিন আইসিইউতে রাখার পর বাবাকে আইটিইউ বলে আরেকটা ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। এখানে সুবিধা হচ্ছে যে পেশেন্টের সাথে বাড়ির একজন লোকেরও থাকার ব্যবস্থা আছে। আর এটাই হলো এটার রুম। আমি রুমটা পুরো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আর এটাও একটা ক্রিটিক্যাল কেয়ার, কারণ ডক্টর যদি মনে করেন, আর যেহেতু বাবার এভিআর হয়েছে, বাইপাসের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না, ডাইরেক্ট ওনারা বেডে ট্রান্সফার করে দেন। যেহেতু এভিআর ভালভ রিপ্লেসমেন্ট, তো সেই ক্ষেত্রে এরকম একটা সিস্টেম দেওয়া হয়েছে যেখানে ডাবল শেয়ারিংয়ে থাকতে পারেন, আর পেশেন্ট পার্টি থেকে একজন সেখানে থাকতে পারেন। হসপিটাল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরকম বড় অপারেশনের ক্ষেত্রে ইনফেকশনের চান্সেস অনেক বেশি থাকে। তো সেই রকম নিট, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই আইটিইউর সিস্টেম হলো আইসিইউতে যখন পেশেন্ট থাকে তখন ডক্টররা অলওয়েজ চেক আপ করছেন, ভিজিট করছেন। আর যখন পেশেন্ট আইটিইউতে আসে, আইসিইউর অপোজিটে আইটিইউ কেয়ার ইউনিট। তো এইখানে ডক্টররা মোটামুটি আপনারা দিনে 2 বার করে আমার বাবাকে দেখতে আসতেন। তার সাথে এভরিডে ওনারা প্রচুর টেস্ট করতেন, সব কিছু রিপোর্ট ডাক্তারকে জানাতেন। ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ডক্টররা থাকে তারা তো অলওয়েজ কাছাকাছি থাকতেন। একটু কিছু প্রবলেম হলেই আমি ডেকে নিতাম, কোনো অসুবিধা হতো না। বাবাকে একদিন আইটিইউতে রাখা হয়েছিল, তারপর নর্মাল জেনারেল বেডে দিয়ে দেওয়া হয়। এই জেনারেল বেডে 4 শেয়ারিং, তার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এই জায়গাটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ইউনিটে যারা আছেন তারা সবাই পোস্ট অপারেশন করে সেরকমভাবেই ট্রিটমেন্ট তাদের চলছে। এই হসপিটালে বাংলাদেশিদের জন্য আলাদা রকম সুযোগ সুবিধা আছে। অনেক কম পয়সায় হার্ট অপারেশন আপনারা করতে পারেন। সো আমার মনে হয় এই ভিডিওটা খুবই হেল্পফুল। আপনারা যদি আসতে চান, ইন্ডিয়াতে এসে ট্রিটমেন্ট করাতে চান, তাহলে অবশ্যই এখানকার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। শিশুদের হার্টের ট্রিটমেন্টের জন্য আলাদা সুব্যবস্থা এখানে রয়েছে। শিশুদের ক্ষেত্রে আমি যেটা জানতে পেরেছি, ওখানে 1 মাস মতো ট্রিটমেন্টের সময় লাগে। শিশুদের যদি কোনো অপারেশন হয়, তো সেই মতো আপনাদের এখানে হোটেল বুক করে হসপিটালের সাথে আগে থেকে কথা বলে সব ব্যবস্থা করে এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারেন। আর আমার বাবার ক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্সের থ্রু দিয়ে যেহেতু অপারেশন করিয়েছি, তাই জন্য কস্টটা একটু বেশি আমাদের থেকে পড়েছে। আর যদি ইন্স্যুরেন্স ছাড়া আপনারা পেমেন্ট করেন, ক্যাশে পেমেন্ট করেন, তাহলে ওনারা অনেক ডিসকাউন্ট দিয়ে দেন। আর যদি আপনার পয়সার অভাব হয়, আপনাদের অতটা পয়সা জোগাড় করতে না পারেন, তাহলে এখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বললেও ওনারা যথাসম্ভব হেল্প করে দেন।
জেনারেল বেডে থাকাকালীনও ডক্টররা 2 টাইম ভিজিট করতেন, মেন ডক্টর আর অ্যাসিস্ট্যান্ট ডক্টরও মাঝে মাঝেই আসতেন, দেখে যেতেন। তার সাথে ডায়াবেটিক্সের ডক্টর, ডায়েটিশিয়ান সবাই এসে চেক আপ করে যেত, ফাইল চেক করে যেতেন। নার্সেরা ঠিক টাইম মতো মেডিসিন দিতেন। সব কিছু খুব পারফেক্ট, কোনো কিছু পেশেন্ট পার্টিকে দেখতে হওয়া বা বলা এটা করা ওটা করা এসব কিচ্ছু করার দরকার নেই। ওনারা প্রচণ্ড রেসপন্সিবিলিটি দিয়ে সব কাজ করতেন। তারপর যাওয়ার আগে আমাদের এরকম পুরো লিস্ট দিয়ে দিয়েছিলেন, মানে কি বাবার হয়েছে, বাবার কী রকম মেকানিক্যাল ভালভ বাবাকে প্লেস করা হয়েছে, তার ওষুধপত্র সবটা আমাদের বুঝিয়ে বলে দিয়েছিলেন যেদিন ডিসচার্জ হয়েছিল। নর্মাল ওনারা 1.5 মাসের ওষুধ সাথে করে, মানে 1.5 মাসের একটা লিস্ট, ওষুধের লিস্ট কী খাবেন না খাবেন সব কিছু জানিয়ে দিয়েছিলেন। আফটার 1.5 মাস একটা পিরিয়ড টাইম থাকে, সেইটার পরে আবার একবার চেক আপ করার একটা নিয়ম আছে ওখানে, ওটা আপনাকে করাতেই হবে। আর যদি আপনারা বাংলাদেশ থেকে আসেন, ফোনে আপনাদের সেই চেক আপটা ওনারা করে দেন। যেদিন চেঞ্জ করার দরকার হয় তো ওনারা ডক্টররা সেই মতো আপনাদের বুঝিয়ে দেবেন। জেনারেল বেডে বাবা 4 দিন ছিল, তারপর 5 দিনের মাথায় বাবার ডিসচার্জ করে বাবাকে আমরা নিয়ে আসি। আর 1.5 মাস পর বাবার ফলো আপ ছিল। আর এই প্রত্যেকটা সপ্তাহে 6 সপ্তাহ ধরে মানে সপ্তাহে 1 দিন করে নারায়ণার সিস্টার আমাদের ফোন করতেন আর জিজ্ঞাসা করতেন যে পেশেন্ট কেমন আছেন, কোনো অসুবিধা আছে, কোনো বমি হচ্ছে, মাথা ঘুরছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো এই ব্যাপারটাও আমার খুবই ভালো লেগেছে। তারপর 1.5 মাস পর আমরা আবার ভিজিট করি, গিয়ে ফাইনাল আমাদের আবার একটা প্রেসক্রিপশন বানিয়ে দেওয়া হয় যে ওষুধটা বাবা 6 মাস খাবেন। 6 মাস খাবার পর বাবাকে আরেকবার চেক আপ করতে আসতে বলা হয়। সো এই ছিল আমার বাবার ক্ষেত্রে অপারেশনের আগে অ্যাডমিশন হওয়া থেকে অপারেশনে ডিসচার্জ অবধি ফুল ইনফরমেশন, যেগুলো আপনাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে, হেল্পফুল ইনফরমেশন যদি আপনাদের কাছে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে অনেকের কাছে এটা পৌঁছায়। এই ইনফরমেশনগুলো যাদের দরকার তাদের কাছে অবশ্যই পৌঁছাতে পারে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।